আমার নাম গোরাচাঁদ দাস মিত্র। পিতার নাম ফকিরচাঁদ মিত্র। পিতামহের নাম দয়ালচাঁদ মিত্র। তোমরা যে একেবারে হেসেই অস্থির, ব্যাপারটা কি বলো দেখি? নামগুলি তোমাদের পছন্দসই হইতেছে না? কেমন তা কি করব বলো? তোমাদের কাছে গল্প বলতে হবে বলে তো আর বাপের নামটা একটা নবিলি রকম করতে পারি না। ফকিরচাঁদ, দয়ালচাঁদ নাম যদি তোমাদের মনের মতো না হয়, তাহলে যাদের বাপের নাম প্রাণবল্লভ, পিতামহের নাম জ্যোৎস্না কুমার, তাদের কাছে গল্প শুনিতে যাও। আমার গল্প তোমাদের মতো লোকের মনের মতো হইবে না। কি বলছো? দাসমিত্র কথাটায় তোমাদের আপত্তি? তা তোমরা বর্মন মিত্র, শর্মন মিত্র, যা ইচ্ছা তাই বলিতে পারো। আমি কিন্তু দাসমিত্রই বলিব। দাস বলে আত্মপরিচয় দিতে যার আপত্তি, সে ইংরাজের মুল্লুক ত্যাগ করে আর কোথাও যাইতে পারে। আমি দাসত্বের মায়া কাটাইতে পারিব না। তা তোমরা আমার গল্প শোনো আর নাই শোনো। নাম জিজ্ঞাসা করিলে পিতৃপিতামহের পরিচয় দিতে হয়। তোমাদের দৃষ্টান্ত অনুসরণ করে এতকাল পরে আমি কিছুতেই জি মিস্টার বলে আত্মপরিচয় দিতে পারিব না। গল্প বলবো কি, নাম বলিয়াই তো 3 নম্বর কৈফিয়ত দিলাম। এমনই করে প্রতি কথায় যদি তোমরা জেরা আরম্ভ করো, তাহা হইলে আমাকে এই স্থানে বিদায় গ্রহণ করিতে হইবে। তোমরা হয়তো মনে করিয়াছ যে আমি যখন বর্তমান নিয়মের বশবর্তী হইয়া গল্প আরম্ভেই চাঁদের জোছনা, মলয় সমীর, ফুলের সুবাস, লতাকুঞ্জ প্রভৃতি কিছুরই আমদানি করি নাই, তখন আমার গল্প একেবারেই কিছু না। কিন্তু গল্পগুচ্ছ বাই প্রিয়া চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের নতুন নিবেদন জলধর সেন রচিত একটি ছোট গল্প, চিতার আগুন। কিন্তু হে সমজদার পাঠক, সকল জিনিসেরই সময় অসময় পাত্রাপাত্র ভেদ আছে। এই বয়সে কাব্যি করা আমার মতো গোরাচাঁদের পক্ষে একেবারেই অসম্ভব। যাক, ওসব বাজে কথা, গল্পটাই আরম্ভ করি। আমার নাম গোরাচাঁদ শুনিয়া তোমরা যদি মনে করিয়া থাকো যে আমি কোনো জমিদারের নায়েব বা তহসিলদার অথবা কোনো বড় মানুষের বাজার সরকার, তাহা হইলে তোমাদের ভ্রম হইয়াছে। আমার পিতার নাম ফকিরচাঁদ হইলেও তিনি সত্য সত্যই ফকির ছিলেন না। কোন দিন তাহাকে চাকরের উমেদারি করিতে হয় নাই। পূর্বাহ্ন 9:30টার সময় তাড়াতাড়ি অন্ন উদরস্থ করিয়া তাহাকে ঊর্ধ্বশ্বাসে অফিসে হাজিরা দিতে যাইতে হয় নাই। আমাদের গোলা ভরা ধান আছে, পুকুর ভরা মাছ আছে, দালানে নারায়ণ আছেন, আর বাড়ির অধিষ্ঠাত্রী দেবীরূপা আমার পিসিমা আছেন। তোমাদের 10 জনের আশীর্বাদে আমাকেও চাকরি করিয়া খাইতে হয় না। আমিও যৎকিঞ্চিৎ লেখাপড়া শিখিয়াছি। তোমাদের ওই বিশ্ববিদ্যালয়ের 1.5 হাত লম্বা ও 3 পোহাত প্রশস্ত প্রশংসাপত্র আমারও খান 2 আছে। আমিও এককালে মির্জাপুর স্ট্রিটের মেসে থাকিয়া তোমাদেরই প্রেসিডেন্সি কলেজে যাতায়াত করিতাম। তবে দিব্য করিয়া বলিতে পারি যে তোমাদের গোলদিঘিতে বসিয়া চাঁদের জোছনা পান করা বা তোমাদের কাহারো কাহারো মতো বিরহে দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করা
ও সব গ্রহের ফেরে আমাকে পড়িতে হয় নাই। তাই এখন তোমরা দেখিতেছ যে আমি একেবারে খাঁটি গোরাচাঁদ দাস মিত্র। নির্বিকার চিত্তে বাড়িতে বসিয়া থাকি, প্রজার নিকট হইতে ধান আদায় করি, খাজনা ওয়াসিল করি, ছোটোখাটো বিবাদের নিষ্পত্তিও করি, বাগানে তরি তরকারি জন্মাই, গ্রামের লোককে হোমিওপ্যাথি ঔষধ বিতরণ করি। আর কি করি তাহা আমি বলিব না। শেষে তোমরা সংবাদপত্রে সেই সকল কথা লইয়া আন্দোলন করো, আর আমার এই নিভৃত পল্লী নিবাস অশান্তির আবাসস্থল হোক। আমার বয়স 32 বৎসর 8 মাস। বাড়িতে কে কে আছেন তাহার পরিচয় দিতে হইতেছে। প্রথমেই আছেন গৃহদেবতা নারায়ণ বিগ্রহ, তাহার পরে আছেন গোশালায় 13টি গো দেবতা, তাহার পর আছেন নরদেবতা আমার পিতামহের আমলের বৃদ্ধ ভৃত্য আমার শ্যাম কাকা, আর আছেন আমার পিসিমা। আমার একটি ছোট ভগিনী আছেন, তিনি বৎসরের 8 মাস আমার ভগিনীপতির বাড়িতে থাকেন। 4 মাস আমাদের বাড়িতে থাকেন। আমাদের বাড়িতে আর কেহ নাই। নোবেলের উপকরণের সম্পূর্ণ অভাব দেখিয়া বোধ হয় তোমরা নিরাশ হইতেছ। স্ত্রী নাই, অন্তত পক্ষে সেই রকম একটা কিছু সম্ভাবনাও দেখিতে না পাইয়া তোমরা নিরাশ হইও না। আমি বিবাহ করি নাই, করিবার ইচ্ছাও নাই, সেই বয়সও নাই। এখন বিবাহের ব্যবস্থা করিলেও তাহার মধ্যে রোমান্সের কোনো সম্ভাবনাই থাকিবে না। সুতরাং সে কার্য অগ্রসর হইবার প্রয়োজনাভাব। কিন্তু আমি গোরাচাঁদ মিত্র এম.এ. চিরকুমার থাকিব বলিয়া পাঠ্যবস্থায় কোনো প্রতিজ্ঞাপত্রে স্বাক্ষর করি নাই, এবং সেই প্রতিজ্ঞা রাখার জন্যও এতদিন কুমার জীবনযাপন করিতেছি না। আমার জীবনেও একদিন বিবাহের ফুল ফুটিয়াছিল। একদিন, কেবল একদিনের জন্য প্রজাপতি আমার দিকে মুখ তুলিয়া চাহিয়াছিলেন। তাহার পরেই চিতাসজ্জা। সেই চিতার অগ্নি এখনও আমার সম্মুখে প্রজ্বলিত রহিয়াছে। আমি এখন সেই অগ্নির উপাসক। সেই কথা বলিবার জন্য এতক্ষণ বৃথা বাক্য ব্যয় করিলাম। আমি যখন এম.এ. পাশ করি তখন আমার বয়স 22 বৎসর। সে আজ 13 বৎসরের কথা। তখন আমার পিতৃদেব জীবিত ছিলেন। মাতা ঠাকুরানী তাহার অনেক পূর্বেই স্বর্গারোহণ করিয়াছিলেন। এম.এ. পাশের অনেক পূর্ব হইতেই আমার বিবাহ সম্বন্ধ হইতেছিল, কিন্তু পরীক্ষা শেষ না হইলে বিবাহ করিব না এই কথা পিসিমাকে ভালো করিয়া বুঝাইয়া দেওয়ায় তিনি কিছুদিন অপেক্ষা করিতে সম্মত হইয়াছিলেন। পিসিমার কথার উপর আর কাহারও কথা চলে না, সুতরাং বাবাও নিরস্ত হইয়াছিলেন। পাশের সংবাদ বাহির হইলেই বিবাহের আয়োজন হইতে লাগিল। আমার তাহাতে কিছুমাত্র আপত্তি ছিল না। বিশেষত পিসিমা যখন তাহার ননদের মেয়ের সঙ্গে আমার বিবাহের সম্বন্ধ করিতেছেন, তখন কাহার সাধ্য যে তাহার উপর কথা বলে। মেয়েটি সুন্দরী, তাহার পিতার অবস্থাও ভালো। তাহারা কুটুম্ব ও তাহাদের বাড়িও আমাদের বাড়ি হইতে দূর নহে। এতগুলি শুভ সংযোগের বিরুদ্ধে বলিবার কোনো কথাও ছিল না। কথাবার্তা স্থির হইয়া গেল। 17ই বৈশাখ বিবাহের দিন স্থির হইল। দুই বাড়িতেই আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিবাহের আয়োজন হইতে লাগিল। যথাসময়ে গাত্রহরিদ্রা হইয়া গেল। অন্যদিনের মতো 17ই বৈশাখ বুধবারও আসিল।
অপরাহ্নকালে বাদ্যভাণ্ড করিয়া আমরা যাত্রা করিলাম। আত্মীয় বন্ধুবান্ধব যিনি যেখানে ছিলেন সকলেই এই শুভকার্যে যোগদান করিলেন। আমাদের গ্রাম হইতে শেখরনগর 3 মাইল পথ। আমরা 2 ঘন্টার মধ্যেই শেখরনগরে পৌঁছিলাম। সেদিন পূর্ণিমা। আমার সন্ধ্যার সময় যখন গ্রাম প্রান্তে উপস্থিত হইলাম, তখন একটা প্রকাণ্ড বাগানের পার্শ্ব হইতে পূর্ণিমার চাঁদ উঠিতেছিল। আকাশে মেঘ নাই, চারিদিক সৌন্দর্যে পরিপূর্ণ। আমাদের শোভাযাত্রা ধীরে ধীরে গ্রামের মধ্যে প্রবেশ করিল। আমরা গ্রামের বড় বড় রাস্তা ঘুরিয়া বহু দিনের প্রকাণ্ড বাড়িতে উপস্থিত হইলাম। বরপক্ষীয় দিগের অভ্যর্থনার জন্য বসু মহাশয়েরা বিশেষ আয়োজন করিয়াছিলেন। আমি বরের আসনে উপবিষ্ট হইলাম। এমন সময় বাড়ির মধ্য হইতে একজন দৌড়াইয়া আসিয়া বলিল, রামা, দৌড়ে যা, ডাক্তারবাবুকে আসতে বল। উপস্থিত সকলে বজ্রাহতবৎ হইলেন। কাহারও মুখে কোনো কথা নাই, কেউ কিছু জিজ্ঞাসা করিতে পারিতেছে না। বাড়ির লোকেরা একবার ভিতরে একবার বাহিরে আসিতেছেন। শেষে জানতে পারা গেল, যাহার সহিত আমার বিবাহ হইবার কথা তাহার ওলা ওঠা হইয়াছে। অপরাহ্নে মেয়েটি 2-3 বার দাস্ত হইয়াছিল, কিন্তু সেদিকে আর কাহারও দৃষ্টি পড়ে নাই, কেহ তত মনোযোগও করেন নাই। আমরা যখন বাড়িতে উপস্থিত হইলাম, তখন মেয়েটির আর একবার দাস্ত হইল। সে আর চলিতে পারিল না। তখন সকলে ধরাধরি করিয়া তাহাকে বিছানায় শয়ন করাইল। তখন ডাক্তারের বাড়িতে লোক ছুটিল। 5 মিনিটের মধ্যেই ডাক্তার আসিলেন। তিনি রোগিণীর অবস্থা দেখিয়া বলিলেন, আর আশা নাই, এশিয়াটিক কলেরা। বাইরে এই সংবাদ প্রচারিত হইতেই বিলম্ব হইল না। প্রতিবেশী রামরতন মজুমদার মহাশয় তখন আমাদিগকে তাহার বাড়িতে গমন করিবার জন্য অনুরোধ করিলেন। আমি বরের আসন ত্যাগ করিয়া মজুমদার বাড়িতে গমন করিলাম। বরযাত্রগণ চারিদিকে ছড়াইয়া পড়িলেন। তখন সকলেরই মুখেই বিপদের ছায়া অঙ্কিত ছিল। আমি বরবেশ ত্যাগ করিলাম। বিবাহ করিতে আসিয়া এমনভাবে ফিরিয়া যাইতে হইবে ভাবিয়া একটু কাতরও হইলাম, কিন্তু উপায় নাই। মজুমদার দিগের বৈঠকখানার ঘরের সম্মুখেই পথ। আমি একাকী সেই পথে বেড়াইতে লাগিলাম। একটু পরেই বসুদিগের বাড়িতে কান্নার রোল উঠিল। বুঝিলাম সকল শেষ হইয়া গেল। আমাদের দলের অনেকেই তখন চলিয়া গেলেন। বাবা আমাকেও বাড়ি যাইতে বলিলেন, কিন্তু সমস্ত দিন অনাহারে থাকিয়া আমার শরীর এমন অবসন্ন হইয়াছিল এবং এই ব্যাপারে আমি এমন কাতর হইয়া পড়িয়াছিলাম যে সে রাত্রিতে বাড়ি ফিরিয়া যাওয়া আমার পক্ষে অসম্ভব হইল। বাবা তখন বলিলেন, আজ তুমি এখানেই থাকো, কাল সকালে পালকি পাঠাইয়া দিব, তোমাকে লইয়া যাইবে। বৈঠকখানার পার্শ্বের ঘরেই আমার জন্য শয্যার ব্যবস্থা হইল। কোথায় বরের শয্যা, নাই বিপদ। আমার কিছুতেই নিদ্রা হইল না। আমি বিছানায় শয়ন করিয়া আকাশ পাতাল ভাবিতে লাগিলাম। রাত্রি তখন 11টা। তখন পল্লী কম্পিত করিয়া ভীষণ শব্দ হইল। বল হরি, হরি বল। আর আমি বিছানায় থাকিতে পারিলাম না। ধীরে ধীরে বারান্দায় আসিয়া দাঁড়াইলাম। সম্মুখেই পথ। একটু পরে আবার শব্দ হইল, বল হরি, হরি বল। তাহার পরেই দেখিলাম বরসজ্জার জন্য যে খাট আনিত হইয়াছিল
সেই খাট কয়েকজন লোকে বাহির লইয়া যাইতেছে। যেমন খাট তেমনই আছে, যেমন বিছানা তেমনই আছে। যে খাট 2 দিন পরে ফুলশয্যার জন্য ব্যবহৃত হইত, সে খাটে আজ শ্মশান শয্যা বিস্তৃত হইয়াছে। আমার সম্মুখ দিয়া শ্মশান যাত্রীরা চলিয়া গেলেন। আমি আর স্থির থাকিতে পারিলাম না। যাহাকে জীবনযাত্রীর সঙ্গিনী করিবার জন্য আমি গিয়াছিলাম, সে আমাকে ফেলিয়া আগেই মহাযাত্রা করিল। এই কথা ভাবিয়া আমার প্রাণ কাঁদিয়া উঠিল। আমিও ধীরে ধীরে শ্মশান যাত্রীদিগের সঙ্গী হইলাম। পায়ে জুতা নাই, গায়ে জামা নাই, তাহার সঙ্গে চলিলাম। আমাকে এ অবস্থায় তাহাদের অনুগমন করিতে দেখিয়া 2-4 জন সরিয়া দাঁড়াইল। আমি নীরবে তাহাদের সঙ্গে সঙ্গে চলিতে লাগিলাম। মধ্যে মধ্যে পূর্ণিমা রজনীর নীরবতা ভঙ্গ করিয়া শব্দ হইতে লাগিল, বল হরি, হরি বল। গ্রামের অদূরেই নদী। নদী তীরে সকলে সমাগত হইলেন। খাটখানি নামাইয়া রাখা হইল। আমি একটু দূরে দাঁড়াইয়া রহিলাম। এমন সময় আমার যিনি শ্বশুর হইতে চাইয়াছিলেন, তিনি আমার নিকটে আসিয়া এবং আমার হাত ধরিয়া বলিলেন, এসো বাবা, একবার দেখে যাও, একবার। ভদ্রলোক আর কথা বলিতে পারিলেন না, চিৎকার করিয়া কাঁদিয়া উঠিলেন। আমার তখন গলা শুকাইয়া গিয়াছিল, আমার শরীর তখন কাঁপিতেছিল। বসু মহাশয় আমার হাত ধরিয়া খাটের পার্শ্বে লইয়া গেলেন। বহুমূল্য মশারির এক প্রান্ত তুলিয়া ধরিলেন। আমি জন্মের শোধ একবার সেই মুখখানি দেখিয়া লইলাম। এখনো চন্দনের রেখা সেই সুন্দর ললাটে রহিয়াছে, এখনো মুখে হাসি। নববধূর বেশে কিশোরী কোথায় চলিয়া যাইতেছে, একবার মাত্র দেখিয়াছিলাম। তাহার পর চিৎকার করিয়া মূর্ছিত হইয়াছিলাম। সে আজ 13 বৎসরের কথা, কিন্তু এখনো আমার সমস্তই মনে পড়িতেছে। চিতার অগ্নি প্রজ্বলিত হইল। কিশোরীর পিতাই মুখাগ্নি করিলেন। আমি তো আর তাহার কেহ নই। তাহার পরে 13 বৎসর যাইতেছে, তোমরা শুনিলে বিশ্বাস করিবে না। প্রতি পূর্ণিমার রাত্রিতে আমি ওই দৃশ্য দেখিতে পাই। অন্যদিন কত চিন্তা করিয়াও মনে আনিতে পারি না, কিন্তু প্রতি পূর্ণিমার রাত্রিতে আমি দেখিতে পাই, আমি সেই সুসজ্জিত খাটের পাশে দাঁড়াইয়া আছি। আবার একটু পরেই দেখিতে পাই, হু হু করিয়া চিতা জ্বলিতেছে, আর যেন চিতার উপর একটি নববধূ গলায় ফুলের মালা পরিয়া দাঁড়াইয়া আছে। 1 পূর্ণিমা, 2 পূর্ণিমা নহে, 13 বৎসর ধরিয়া আমি প্রতি পূর্ণিমা রজনীতে এই দৃশ্য দেখিয়া আসিতেছি। প্রতি পূর্ণিমায় যাহার সম্মুখে এই চিতা জ্বলিয়া ওঠে, সে কি আর বিবাহ করিতে পারে? সেই দিনের পর হইতেই আমি একেবারে পল্লীবাসী হইয়াছি। সমস্ত আশা আকাঙ্ক্ষা ছাড়িয়া দিয়াছি। আবার কবে 1 পূর্ণিমা আসিবে, যেদিন আমি অমন করিয়া চলিয়া যাইব। আজকের গল্পটি কেমন লাগলো সেটি জানাতে নিশ্চয়ই ভুলবেন না শ্রোতা বন্ধুরা। সাথে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে আমার অনুরোধ রইল, বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিন, আমার পরিবারটি যেন আরও অনেক বড় হতে পারে। আমার আরও ইচ্ছা সকলের কাছে পৌঁছনোর। আপনারা আপনাদের সহযোগিতার হাত না বাড়িয়ে দিলে আমি সকলের কাছে পৌঁছতে পারবো না। আশা করছি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ থাকবেন। গল্প পাঠে আমি প্রিয়া।